আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আফটার এ লং টাইম, বলা যায় মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। আপনাদের প্রথমেই বলে রাখি, আজকে আমি আপনাদের প্রথম পত্রের যে সাজেশন আছে সেটা করার জন্য বসছিলাম। তো ইনশাল্লাহ আশা করি এই ক্লাসের পরে এটা দিতে পারবো। আর হলো, আপনাদের খাতা এখনও দেখা হয় নাই, খাতা দেখে আমি দিব ইনশাল্লাহ। আর এখন আপনাদের তৃতীয় পত্র যে দণ্ডবিধি আছে, সে দণ্ডবিধি নিয়ে আলোচনা। দণ্ডবিধিটা মূলত কার সঙ্গে কাজ করে? যেমন আমি একটা ট্রায়াঙ্গেল বলছিলাম, যে সুনির্দিষ্ট দেওয়ানি কার্যবিধি যেটা আছে সেটা হলো যে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন আর হলো তামাদি আইন, এই দুইটার সঙ্গে ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই দুইটার সঙ্গে ট্রায়াঙ্গেল। আর দণ্ডবিধিটা কাজ করে ফৌজদারি কার্যবিধির সাথে। মানে দণ্ডবিধিতে শুধুমাত্র উল্লেখ করা থাকে কি, দণ্ডবিধিতে উল্লেখ করা থাকে যে কোন আইনে কোন সাজা, মানে কোন অপরাধের জন্য কোন সাজা। ঠিক আছে, আর সেই সাজাটা আপনার কার্যকর যে হবে, সেটা কার্যকর হয় কিসের মাধ্যমে? হয় হলো আপনার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি। যেমন আপনার তৃতীয় পত্রে এখানে দুটো পার্ট আছে, তাই না? একটা পার্ট হলো আপনার দণ্ডবিধি, আরেকটা হলো ফৌজদারি কার্যবিধি। একটা হলো দণ্ডবিধি, আরেকটা হলো ফৌজদারি কার্যবিধি। আর আমরা সবাই জানি এই দুইটা পার্টে ক এবং খ আপনার বিভাগ থাকে, তাই না? এই দুইটা পার্টের ভিতরে যে কোনো একটা গ্রুপ থেকে আপনাকে তিনটা, অন্য আরেকটা গ্রুপ থেকে দুটো, তাই না? এই হলো আপনার পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অ্যাম আই ক্লিয়ার টু অল? আমার কথাগুলো কি সবাই বুঝতে পারতেছেন? স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু রেসপন্স করবেন। এটা আমার আগেই জি বলা উচিত ভাইয়া, ছিল। শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার এখানে তাহলে আছে দণ্ডবিধি আর হলো ফৌজদারি কার্যবিধি। তাহলে কি আমার সবচেয়ে বেস্ট হলো যে আপনার সিলেকশনের উপরে, যে আপনি যদি মনে করেন যে আমি দণ্ডবিধি থেকে তিনটা কোশ্চেনের অ্যান্সার দেবো, 3×60, আর হলো ফৌজদারি থেকে দুটো দিব, অথবা আমি ফৌজদারিতে আমি তিনটা দিব, দণ্ডবিধিতে দুটো দিব, এটা হলো আপ টু ইউ। হুম। এখন আসেন, আমরা সবাই জানি যে মূল আইন এবং পদ্ধতিগত আইন, এটা সম্পর্কে আমরা সবাই জানি। ফার্স্ট ইয়ারে আপনাদেরকে আমি পড়াইছিলাম যে মূল আইন কোনগুলো আর পদ্ধতি আইন কোনগুলো। তাহলে এখানে দণ্ডবিধিটা, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দণ্ডবিধি, এই দুটো হলো মূল আইন। তাহলে ফৌজদারি কার্যবিধির সঙ্গে যেহেতু দণ্ডবিধি, দ্য পেনাল কোড 1860, ওতপ্রোতভাবে জড়িত, আমরা এই দণ্ডবিধিটাকে বলবো মূল আইন। কারণ এখানে আপনার শুধুমাত্র বলা আছে চুরি একটা অপরাধ 378 নম্বর সেকশনে। আবার দেখেন 369, 300, 369 না, 379, 80, এগুলোতে কি বলা আছে যে কি টাইপের চুরির জন্য কত বছরের সাজা। নর্মালি 2 বছর, তারপরে দেয়াল ভাঙা শীত কেটে যদি ঢুকে তাহলে 3 বছর, 7 বছর পর্যন্ত আছে। সো এই যে ব্যাপারগুলো আছে, এইখানে মনে করেন একটা অপরাধকে ডিফাইন করা হয়, আর হলো সাজাটা কি সেটা ডিফাইন করা আছে, তাই না? বাট সে যে অপরাধী এবং তার সাজাটা এই পর্যন্ত, এই প্রসিজারটা, এই যে পদ্ধতিটা, এটা কোথায় আছে? কে বলতে পারবে দেখি, এটা কোথায় আছে? কে বলতে পারবেন? এনিবডি? কোশ্চেনটা কি ভাইয়া, একটা বার যদি বলেন। মনে করেন যে দণ্ডবিধিতে টোটাল আপনার 511টা সেকশন আছে। এই 511টা সেকশনের প্রত্যেকটা আপনার সেকশনগুলোতে কি বলা আছে? সেকশনগুলোতে অপরাধ কোনগুলো এগুলো বলা আছে, আর অপরাধের সাজাগুলো বলা আছে। হ্যাঁ, বিভিন্ন সেকশন এবং ধারায়। এখন মনে করেন অপরাধের কথা বলা আছে, সাজার কথা বলা আছে, কিন্তু ওই অপরাধের জন্য যদি তাকে ওই সাজাটা পাওয়াইতে হয়, তাহলে আমাকে কোন আইন ফলো করতে হবে? ফৌজদারি আইন ভাইয়া। কি ভাইয়া, সিআরপিসি, হ্যাঁ, ফৌজদারি আইন। হ্যাঁ, ফারজানা আপু এবং আলমগীর ভাই, গুড রেসপন্স। এটা হলো আপনার ফৌজদারি কার্যবিধি 1898, বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার আমরা যদি ইংরেজিতে বলি, দেন কমাটা এই জন্য বলতেছি কারণ লেখার সময় আপনাকে এইভাবে লিখতে হবে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, 1898।
ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমার টোটাল 511টা সেকশন আছে। তো আমরা সেকশনগুলো এক্সপ্লেন করব, এগুলো আমরা বার কাউন্সিলের জন্য পড়ব। বাট এটা যে একটা অপরাধ, এই অপরাধটা ডিফাইন করা আছে হলো এই 511টা সেকশনের 40 নাম্বার সেকশনে বলা আছে যে আপনার সুনির্দিষ্ট অপরাধ, যে এই অপরাধের সংজ্ঞা দেয়া আছে, যেটা কিনা আইনের লঙ্ঘন যদি হয় এটা, সেই ক্ষেত্রে এটা ক্রাইম হবে। আরেকটা জিনিস হলো যে আইনের প্রয়োজনীয়তা আসছে কোথা থেকে। আমরা যখন আইনের উৎস পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন খেয়াল করে দেখেন সেখানে ছিল আপনার বিভিন্ন ধরনের কাস্টম, প্রথা, তারপরে ছিল প্রথা রীতিনীতি, তারপরে হলো যে ধর্মীয় অনুশাসন, তারপরে হলো সমাজের চাহিদা। সমাজের চাহিদা বলতে মানুষের চাহিদা। একটা পার্লামেন্টে যখন আইন পাস হয় তখন আপনার যারা সাংসদ থাকে তাদের ভোটের মাধ্যমে আইনটা পাস হয়। তাহলে তারা কাদের প্রতিনিধি? আমাদের প্রতিনিধি হিসেবে যায়। এই প্রতিনিধি হিসেবে যাওয়ার ফলে তাদের ভোটের মাধ্যমে হয় মানে কি, জনগণের চাহিদার উপর বেসিস করে আইন, জনগণের চাহিদার বাহিরে তারা এটা মানে না, চায় না, সেই আইন থাকার কোনো যুক্তিযুক্ততা নাই। তাহলে যদি প্রথমে যে অপরাধ নিয়ে যে কোশ্চেনটাই প্রথমে থাকুক না কেন, আমরা তখন কি করব, আমরা অপরাধটাকে ডিফাইন করব। যেমন আপনারা সবাই প্যারামাউন্ট থাকলে প্যারামাউন্ট দেখেন, অথবা অন্য কোনো বই গাইড থাকলে দেখেন। প্যারামাউন্টের এখানে কি ক্রাইম নিয়ে আপনার সংজ্ঞাটা এখানে বলা আছে যে ধর্মীয় রীতিনীতি সকল নৈতিক নিয়ম লঙ্ঘনকে অপরাধ বলে। আরেকটা আপনি বলতে পারেন যে আইনের লঙ্ঘন হলে সেটাকে আমরা অপরাধ বলবো, এবং সেটার যদি দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় বলতে এই দণ্ডবিধিতে দণ্ড মেনশন করা থাকে। ঠিক আছে? আর অপরাধের বৈশিষ্ট্য, অপরাধের বৈশিষ্ট্য যে আছে এখানে দেখেন যে অপরাধের বৈশিষ্ট্য হলো এটা একটি কাজ, এখানে লেখা আছে। তারপরে দেখেন অপরাধের বৈশিষ্ট্য বলতে এখানে বোঝায় যেমন চুরি, ডাকাতি, মারামারি, এগুলো আসলে কোথায় আছে, এগুলো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। যেমন মনে করেন আমার কাছে কিন্তু বিয়ার একটু আছে, ঠিক আছে, এই জন্য আমি এক্সপ্লেন করতে পারতেছি। যাদের কাছে বিয়ার একটা আছে তারা পরে দেখে নিলে চলবে, এখন যদি নাও দেখেন তাও সমস্যা নাই। এখানে মনে করেন যে চুরির কথা বলছে, তাহলে চুরির জন্য আমি কত নাম্বার সেকশন বলছি? 378 নাম্বার সেকশন। যেমন চুরি, ডাকাতি এবং দস্যুতা, এটার পার্থক্যটা শুধুমাত্র আপনাদের ফাইনাল ইয়ারে আসে ব্যাপারটা এরকম না। চুরি, ডাকাতি এবং দস্যুতাটা এটা একদম বার কাউন্সিল পর্যন্ত আসে। তো দেখেন 379 নাম্বার সেকশনে এখানে বলা আছে যে আপনার যদি কোনো ব্যক্তি খোলা জায়গা হইতে কাহারও দেহ হইতে কোনো দ্রব্য চুরি করে, ঠিক আছে, মানে কি খোলা জায়গা বলতে যে কোনো স্থান থেকে অথবা কারো দেহ থেকে যদি কোনো কিছু চুরি করে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এখন আমরা যখন শাস্তি পড়ব, এখানে কিন্তু শাস্তি আছে, শাস্তি নিয়ে একটা কোশ্চেন আছে। মানে কি দণ্ডবিধির 53 নাম্বার সেকশনে শাস্তির বিষয়ে বলা আছে যে শাস্তি কয় ধরনের, শাস্তি 5 ধরনের। সেখানে বলা আছে শাস্তি কি কি, মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, ঠিক আছে, সিম্পল ইমপ্রিজনমেন্ট, রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট, এগুলোর কথা বলা আছে। তারপরে বলা আছে অর্থদণ্ড, হ্যাঁ, এই জিনিসগুলোর কথা বলা আছে। এখন চুরি করলে মনে করেন 3 বছরের আপনার সাজা। এখন মনে করেন 380 নাম্বার সেকশনে বলা আছে যদি সেই বাসগৃহ থেকে চুরি হয়, ঠিক আছে, বাসগৃহ বা যেখানে আপনি সম্পত্তিটা রাখছেন সেখান থেকে আপনার চুরিটা হইল, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির সাজা 7 বছর পর্যন্ত হইতে পারে, ঠিক আছে, সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, অর্থদণ্ড হইতে পারে, উভয় দণ্ড হইতে পারে, ঠিক আছে। তাহলে অপরাধের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখবেন যে কোনো কাজ করা অথবা না করা। যেমন মনে করেন যে কাজ করা বলতে কি, যেমন চুরি করা, ডাকাতি করা, হ্যাঁ, তারপরে মনে করেন যে দস্যুতাপনা করা, ঠিক আছে। আবার মনে করেন যে কোনো কাজ থেকে নিবৃত্ত থাকা, সেটা আমরা পড়ছিলাম, আপনারা খেয়াল করে দেখেন অবহেলার দায় পড়ছিলাম ফার্স্ট ইয়ারে। এখন মনে করেন একজন ডাক্তারের কাজ আর একজন ডাকাতের কাজ কি একরকম? একজন ডাকাত সেটা না, সেটা করা, আর একজন ডাক্তার সে সেবা না দেওয়া। তাহলে একটা কাজ করা, একটা কাজ না করা, ঠিক আছে, এটা হলো দুইটা পয়েন্ট। তারপরে হলো যে
লিগালি যদি কোনো কিছুতে বার থাকে, বার মানে হলো আইনের দৃষ্টিতে, আইনি ভাষায় বাধা, যে লিগ্যাল বার যদি থাকে, কোনো বিষয় যদি আইনে বাধা থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা লঙ্ঘন করা, সেটা আপনার একটা অপরাধ। তারপরে মনে করেন যে শাস্তির বিধান না থাকা, শাস্তির বিধান না থাকা বলতে কি বোঝায়? যেমন মনে করেন যে কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনার, যেমন পুরুষ নির্যাতন, এটাতে কি আপনার শাস্তির বিধান নাই। আবার মনে করেন যে মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে স্টিল নাও কোনো মেয়েকে কিন্তু আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাই। এক্সাম্পল দেই, যেমন মনে করেন বাগেরহাটের মিন্নি হত্যাকাণ্ড, ঠিক আছে, সেখানে দেখবেন যে সরি, মিন্নির যে হাজব্যান্ড, তাকে যে মারা হয়েছিল, তো সে তো এখনও জেলে আছে, কয়েকদিন আগেও টিভিতে দেখাইছে, কিন্তু দেখেন সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না। কারণ হলো এটা অলিখিত একটা ব্যাপার আছে যে মেয়েদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না নর্মালি। তারপরে দেখেন অনেক ক্ষেত্রে পরিকল্পনা থাকে, যেমন মনে করেন যে আপনারা সামনে পাবেন যে দণ্ডবিধির কয়েকটা ধারা আছে যে কিছু ক্ষেত্রে পরিকল্পনা করাটাই অপরাধ। সেটা হইতে পারে আপনার যে আপনার ডাকাতির পরিকল্পনা করতেছেন, অথবা দেশদ্রোহিতা সেটার প্ল্যানিং করতেছেন, এরকম 7টা ক্রাইটেরিয়া আছে অলমোস্ট। সেটা সামনে একটা ব্রড কোশ্চেন আছে যে কোন কোন ক্ষেত্রে আপনার এই জিনিসটা চিন্তা করাটাই, যে কোনো কিছু অপরাধ সংগঠনের আপনার চিন্তা করা, প্ল্যানিং করা, ঠিক আছে, চিন্তা না প্ল্যানিং করা, সেটাকে আমরা অপরাধ হিসেবে গণ্য করব। আর লাস্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো ম্যানসরিয়া থাকা। ম্যানসরিয়াটা কি? এটা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে। ম্যানসরিয়াটা কি, কে বলতে পারবে? ভাইয়া দোষী মন, ম্যানসিয়া হচ্ছে দোষী মন। হ্যাঁ, একটা এক্সাম্পল দিতে পারবেন ম্যানসরিয়ার? জি না ভাইয়া। আচ্ছা, তো এইখানে আপনার দণ্ডবিধির ক্ষেত্রে অপরাধের বৈশিষ্ট্যর ক্ষেত্রে আপনাকে যে অপরাধটা করবে তার যদি দোষী মন থাকে, এখন খুন করে ফেলছে বাট তার খুনটা করার ইচ্ছা ছিল না, সে এই জিনিসটা এমুক অমুক দিকে তাক করাইতে ছিল, এটা বুলেটটা আরেক জায়গায় লাইগা বাচ্চার শরীরে লাগা সে মরে গেছে। দ্যাট মিন্স কি, আদালতে যদি প্রমাণ হয় যে তার ম্যানসরিয়া ছিল না, মানে অপরাধী মন নিয়ে সে সেই খুনটা করে নাই, সেই ক্ষেত্রে কিন্তু তার মৃত্যুদণ্ড হবে না, তার কিন্তু যাবজ্জীবন হইতে পারে অথবা আদার্স কোনো ইমপ্রিজনমেন্ট হইতে পারে, বাট তার মৃত্যুদণ্ড কিন্তু হবে না। হ্যাঁ, কারণ কি? কারণ হলো যে কারণটাও কিন্তু আমি পড়াইছি যে দেওয়ানির ক্ষেত্রে 5টা বিচার্য বিষয় থাকলে সে 5টা বিচার্য বিষয়ের মধ্যে 3টা যদি আপনার প্রুভড করা হয়, সেই ক্ষেত্রে আপনার যে পক্ষে, যে কোনো এক পক্ষে চলে যাবে। বাট ফৌজদারির ক্ষেত্রে কি হবে, এটা কার মনে আছে, কে বলতে পারবেন? ফৌজদারি হ্যাঁ, ক্ষেত্রে রাহান ভাই পাঁচটা বলেন। আচ্ছা, পাঁচটায় ফারজানা থাকতে আপু হবে। আপনার কাছে আসতেছি, রাহান ভাই হাত তুলছে, বলেন রাহান ভাই। ভাইয়া, জি। ফৌজদারি ক্ষেত্রে পাঁচটাতে যদি পাঁচটা হয়, পাঁচটাই প্রমাণ করা লাগবে, একটা যদি কম হয় হবে না। হ্যাঁ, ফারজানা আপু বলেন। জি ভাইয়া, ওটাই বলতে চাইছিলাম, পাঁচটাতে পাঁচটায় প্রমাণ করা লাগবে। আচ্ছা আর ইয়েতে আপনার পাঁচটার মধ্যে তিনটা দেওয়ানিতে। আচ্ছা এটা এটা আপনি আমাদের রিভিশন ক্লাসে পড়িয়েছিলেন। আচ্ছা, এখন দেখেন এইখানে আপনার ফৌজদারির ক্ষেত্রে, কারণ ফৌজদারির ক্ষেত্রে একটা নীতি আছে যে অবশ্যই যে মারা গেছে সে তো গেছে, বাট নিরঙ্কুশভাবে যদি প্রমাণিত না হয়, বিচার্য বিষয় 5টা থাকুক, 10টা থাকুক, 8টা থাকুক, হ্যাঁ, যে কয়টাই, অনেকগুলা চার্জ ফ্রেমিং হতে পারে, হ্যাঁ, তো এখানে সবগুলো আপনাকে প্রুভ করতে হবে। আদারওয়াইজ আপনার একজন মানুষ মারা গেছে, ঠিক আছে, আরেকজন মানুষ যেন, নিরপরাধ মানুষ যেন আপনার দণ্ড না পায়। হ্যাঁ রাহান ভাই, দণ্ড না পায়। তারপরে দেখেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেটা আপনাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনা আছে, যে ফৌজদারি অপরাধ এবং দেওয়ানি অন্যায়ের মধ্যে পার্থক্য কি। দেখেন, ক্রিমিনাল অফেন্স আর সিভিল রং, হ্যাঁ, সিভিল রং। এখন ফৌজদারি অপরাধ এবং দেওয়ানি অপরাধ কোনগুলো, এটা আমাকে ফারহানা আপু বলবে, বলেন।
অপরাধ যেমন হচ্ছে চুরি, ছিনতাইকারী, ডাকাতি, হত্যা, ধর্ষণ, আঘাত ইত্যাদি। আর দেওয়ানি অন্যায়গুলো হচ্ছে কাউকে জমি থেকে বেদখল করা, চুক্তি পালন না করা ইত্যাদি। এই যে জমি থেকে বেদখল করা বা চুক্তি পালন না করা এগুলো কোথায় আছে? এইটা এই দুইটা আইনে আছে। ভাইয়া এটা তো মনে নেই। আচ্ছা, এটা কে বলতে পারবে? ভাই এটা সুনির্দিষ্ট পত্রিকার আইনে আছে। ইয়াস, জয়চন্দ্র দাস ভাই। হ্যাঁ, আলমগীর ভাই বলেন তো। সুনির্দিষ্ট পত্রিকার আইনে চুক্তি আইন। আর চুক্তি আইন, তাহলে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 8 নাম্বার এবং 9 নাম্বার সেকশনে আছে জমি থেকে বেদখল হয়ে যাওয়া, 8 নাম্বার সেকশনে আছে সত্য নিজের নামে দলিল আছে সেটা থেকে বেদখল হয়ে যাওয়া, আর 9 নাম্বার সেকশনে আছে যে আপনার নামে টাইটেল থাকতেও পারে নাও থাকতে পারে, বাট আপনি দখলে ছিলেন, বেদখল হয়ে গেছেন। এখন আসেন চুক্তি পালনের এটা কোথায় আছে? চুক্তি পালনের এটা আছে আপনার দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, তাই না? সেখানে আছে চুক্তি পালন। আর চুক্তি পালনের সুরাহাটা এটা কোথায় আছে? এটা আছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনে, আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সেকশন 12 থেকে 30, সেখানে চুক্তি সম্পাদনের কথা বলা আছে মোর স্পেসিফিক্যালি। এখন দেখেন, আপনারা যখন পার্থক্যটা আসবে তখন এই পার্থক্যগুলো আপনারা এভাবে দিবেন এবং পার্থক্যগুলো পড়বেন যে ফৌজদারির অপরাধের জন্য লেখছে দেখেন সরকার বাদী হয়ে মামলা দায়ের করতে পারে। কেন ফৌজদারির অপরাধে সরকার দায়ী হয়ে মামলা দায়ের করতে পারে? এই ক্ষেত্রে সরকারের পক্ষে কে মামলাটা লড়বে এবং কেনই বা এটা সরকার বাদী পক্ষে সরকারি উকিল থাকবে, এই কারণটা আমাকে শামীমা আপু বলেন। শামীমা আপু আনমিউট হয়ে আবার মিউট হয়ে গেছে। ভাইয়া মনে পড়ছে না, সরি। ওকে, নো প্রবলেম। আমাকে মাজেদা আপু বলতে পারবেন? রনি আপু বলেন। রনি আপু, আমি তো এটা বলছিলাম, কেউ বলতে পারতেছেন? ভাইয়া এটা হ্যাঁ, কি ভাইয়া এটা কি যখন কোনো লয়ার কোনো মামলা না নেয় তখন কি সরকারি উকিল নেয়? এটা কি এমন? ভাইয়া আমি না, বলবো। হ্যাঁ বলেন তো ফারহান আপু। যার যেটা মনে আসে বলেন, আমি তো আছি, বলেন। হ্যাঁ আমি ফর লেট, মানে আমি করতে পারি না। কোশ্চেনটা ভাইয়া যদি আরেকবার বলতেন একটু। আমি বলতে চাচ্ছি যেমন মনে করেন চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি, খুন, এই সমস্ত ক্ষেত্রে বাদী পক্ষে সরকারি যে কৌশলী, মানে সরকারি কৌশলী বলতে কারা? সরকারি কৌশলী বলতে বোঝায় পাবলিক প্রসিকিউটর, পিপি, এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তারা কিন্তু অ্যাডভোকেট হিসেবে কাজ করে। এখন আমার প্রশ্ন হলো যে কেন এই সমস্ত ফৌজদারি ক্রিমিনালের ক্ষেত্রে বাদীর পক্ষে তারাই কাজ করে? কারণ পার্থক্য তো আপনারা রিডিং পড়বেন পারবেন, এই জিনিসটা জানার জন্য। আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এটা নিরাপত্তার স্বার্থে হচ্ছে বাদীর পক্ষ হয়ে কাজ করে। কারণ যদি এখানে বাদীর নাম আসে সেক্ষেত্রে তার মানে ইয়ে হতে পারে, মানে তার কোনো ক্ষতি করা হতে পারে, এই জন্য তার নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র বাদী হয়ে মামলা করে। ওকে, রনি আপু অনেকটা কাছাকাছি, আর কেউ বলবেন? ভাইয়া সংবিধান বলা আছে, হ্যাঁ, বাসস্থান, মৌলিক চাহিদার কথা বলা আছে। আহা, সংবিধানে গিয়ে ঢুকে গেছেন। দেখেন, আপনি যখন একটা মানুষের ছিনতাইয়ের শিকার হবে, তারপরে ধর্ষণের শিকার হবে, অথবা যে কোনো কিছু ফৌজদারি অপরাধের শিকার হোক না কেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সেভ করা। কারণ কি, একটা রাষ্ট্র গঠনের জন্য 4টা মূল উপাদান কি কি ছিল? একটা হলো আপনার
নির্দিষ্ট ভূখণ্ড, তারপর হলো সার্বভৌমত্ব, তারপর হলো জনগণ, এই যে রাষ্ট্রের যে উপাদানগুলো আছে সাংবিধানিকভাবে, হ্যাঁ রায়হান ভাই অনেকটা ঠিক আছে, সাংবিধানিকভাবে রাষ্ট্রের মানুষজনকে নিরাপত্তা দেয়ার একমাত্র হক হলো রাষ্ট্রের, হ্যাঁ। তো এই যে যে ছিনতাই করলো, তাহলে শুধুমাত্র সেই মানুষটাকেই ছিনতাই করলো না, মানুষের কাছ থেকেই ছিনতাই করলো না, চুরি করলো না, হত্যা করলো না, সে রাষ্ট্রের বিরুদ্ধে আপনার এগেনস্টে গেল। তো রাষ্ট্রের যেহেতু দায়িত্ব ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া, সেই জন্য সেই মামলার যে বাদী আছে তার যে কৌশলী থাকে, অ্যাডভোকেটের বাংলা কি কৌশলী, তো তার যে অ্যাডভোকেট থাকে সে হবে আপনার পাবলিক প্রসিকিউটর অথবা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অন্যান্য অ্যাডভোকেটরাও সেই পক্ষে গিয়ে আপনার মোকদ্দমা নিতে পারে যদি পাবলিক প্রসিকিউটর তার নামে দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা আমাদেরকে মাথার ভিতরে রাখতে হবে যে ফৌজদারি অপরাধের জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ ছাড়াও সরকার বাদী হয়ে মামলা করতে পারে। তাহলে কি আপনার ফৌজদারির ক্ষেত্রে একে তো আপনার সরকারি যে উকিল আছে সে আপনার থাকবে, আবার কি সরকার যদি মনে করে যে সে নিজে ইন্টারেস্টেড হয়ে সেটার পক্ষে লড়বে সেটাও পারবে, দুইটা অপশানই এখানে আছে। আর দেওয়ানির ক্ষেত্রে বলছে যে শুধু ক্ষতিগ্রস্ত পক্ষ, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ বলতে এখানে কি বোঝানো হয়েছে? জমি জমা অথবা যে কোনো অস্থায়ী সম্পত্তি, এটার প্রেক্ষাপটে কে উদাহরণটা দিতে পারবেন? ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে ভাই যিনি মামলা করে হুম বেদখল হয়ে যায়, হুম মানে বাদী আর কি মামলা। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, মানে হলো যে একটু আগে যে বললাম 8 নম্বর এবং 9 নম্বর সেকশন, যিনি বেদখল হয়ে গেছে সে ক্ষতিগ্রস্ত পক্ষ। তাহলে সে তামাদি আইনের আপনার তামাদি আইনের যে সেকশন আছে সেই সেকশন অনুযায়ী, তামাদি আইনে মনে করেন 142 নম্বর সেকশনে আছে যে কেউ যদি তার সত্য থাকে সে বেদখল হয়ে গেছে, তাহলে কত বছরের ভিতরে মোকদ্দমা করতে হবে? 12 বছরের ভিতরে। হ্যাঁ, তাহলে সে ক্ষতিগ্রস্ত পক্ষ, সে 12 বছরের ভিতরে মোকদ্দমা দায়ের করবে। আবার বেদখল হয়ে গেছে সে 6 মাসের ভিতরে মোকদ্দমা দায়ের করবে, ক্ষতিগ্রস্ত যে পক্ষ আছে, যে বেদখল হইছে। হুম আচ্ছা, ফৌজদারির ক্ষেত্রে যে জিনিসটা হয়, ফৌজদারির যে অপরাধ আছে সেটা আপনার ব্যক্তিও অন্যায় করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধেও অন্যায় করা হয়েছে, এই দুইটা জিনিসই এখানে মুখ্য বিষয়। আর দেওয়ানির ক্ষেত্রে কি ব্যক্তির বিরুদ্ধে আপনার সেই নির্দিষ্ট প্রতিকারটা দেওয়া হয়। এটা হইতে পারে আপনার যে কোনো দখল বেদখল, হ্যাঁ। আবার মনে করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তির ক্ষেত্রে 12 নম্বর থেকে 30 নম্বর সেকশন পর্যন্ত। আবার মনে করেন যে নিষেধাজ্ঞার কথা বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 থেকে 55 নম্বর সেকশন পর্যন্ত। সেখানে কি একটা জমি নিয়ে বিরোধ, সেখানে ইনজাংশন দিবে, ইনজাংশন আদালত কর্তৃক যে নিষেধাজ্ঞা, এই জমিতে কোনো পক্ষ যাইতে পারবে না, অথবা রিসিভার নিয়োগ করা, এই যে ব্যাপারগুলো আছে প্রতিকার দিবে। তো আমরা এই জিনিসগুলো আমরা দেখব। আরেকটা ইম্পর্টেন্ট থিং যে সাধারণ ইচ্ছা এবং সাধারণ উদ্দেশ্য, হ্যাঁ, সাধারণ ইচ্ছা এবং সাধারণ উদ্দেশ্য, এটা নিয়ে একদম বার কাউন্সিল পর্যন্ত কোশ্চেন আসে। হ্যাঁ, একটা হলো যে আপনার সাধারণ ইচ্ছা কমন ইন্টেনশন, আর হলো কমন অবজেক্ট। এখন কমন ইন্টেনশন যেটা আছে সেটা হলো দণ্ডবিধির 34 নম্বর সেকশনে আছে, আর কমন অবজেক্ট যেটা হলো সাধারণ উদ্দেশ্য সেটা কোথায় আছে? 149 নম্বর সেকশনে আছে। এই দুইটা জিনিস একদম লাল কালি দিয়ে দাগায় রাখবেন যেন এই জিনিসটা ভুল হয় না, এবং এটা অনেকেই ঘুলায় ফেলে যে কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট, কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট, এই দুইটা জিনিস আমাদেরকে ঘুলানো যাবে না। একটা হলো সাধারণ ইচ্ছা কমন ইন্টেনশন, দ্য পেনাল কোড 1860 সেকশন 34, আরেকটা হলো কমন অবজেক্ট সেকশন 149, ঠিক আছে। আর এইখানে এই যে ইচ্ছা, ইচ্ছা বলতে কি একটা খুন করবে অথবা একটা রাহাজানি করবে অথবা ছিনতাই করবে, সেই ক্ষেত্রে যদি দুই বা ততোধিক লোক একটা ইচ্ছা পোষণ করে সেটাকে আমরা বলবো কমন ইন্টেনশন, ঠিক আছে। আরেকটা হলো যে 5 বা ততোধিক,
যেমন আপনারা যখন দেখবেন যখন মারামারি, তারপরে মনে করেন যে প্রতারণা অথবা বিভিন্ন বেআইনি সমাবেশ, এগুলোতে যখন যাবেন তখন দেখবেন যে লুকের ভেরিয়েশন আছে, যে কখনো 2 থেকে 3 জন, কখনো 5-এর অধিক। যেমন মনে করেন চুরি, চুরিটা যখন করে তখন চুরি আসলে কয়জনে করে বলেন তো দেখি? ভাই চুরি তো একা করা যায় একজন হতে পারে, একের অধিক হতে পারে। চুরি একজনে করে। এখন মনে করেন যে বলেন। এক ব্যাকেরও দুই একজন করে, কয়েকজন মিলেও করে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বা একাধিক হতে পারে। এক বা একাধিক হতে পারে, রাইট, এক বা একাধিক হতে পারে। এখন মনে করেন যে চুরির ক্ষেত্রে যদি একের অধিক লোক যদি চুরি করে, সেই ক্ষেত্রে সেটা কি হবে? ডাকাতি। চুরির ক্ষেত্রে একের অধিক হইলে সেটা ডাকাতি হবে। দস্যুতা। মানে এখানে তিনটেই আছে, আমি একটু হয়তো ভুলে হ্যাঁ, গেছি। কোন ক্ষেত্রে চুরি, আর কোন ডাকাতি, ক্ষেত্রে দস্যুতা। দস্যুতা, আর কোন ক্ষেত্রে ডাকাতি, আমাকে এটা বলেন। চুরি যেটা এক বা একাধিক যখন করে, কারো কোনো সবাই কমন সেন্স ইউজ করেন, হবে হবে হ্যাঁ, না কাছাকাছি। না বলে যখন, না বলে কারো কোনো কিছু যখন নিচ্ছে, সেটা হলো চুরি। চুরি, রাইট। আর চুরির ক্ষেত্রে যখন বল প্রয়োগ করে, হ্যাঁ, তখন সেটা হয় দস্যুতা। সেটা, সেটা দস্যুতা। হ্যাঁ, আর 5-এর অধিক লোক যখন 5-এর অধিক লোক যখন, সেটা মনে হয় ডাকাতি। আমি একটু হ্যাঁ, আপনি ঠিক আছে, ঠিক আছে। আর কেউ বলতে চাচ্ছেন? আর কেউ, ত্রিনা আপু বলেন। হ্যাঁ, ওই যে চুরি তো সাধারণত চুপি সারেই চুরিটা করে। সেটা মানে না জানিয়ে না মানে ই করে যেটা হয় সেটা হলো চুরি। আর চুরি করতে গিয়ে যখন ওই যে ভাইয়া যেটা বললেন, চুরি করতে গিয়ে যখন নাকি ওই মানে ছুরিটা, একটু চাকুটা বের ঝামেলা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ওগুলো যখন করবে, চাপাতি রান্দাটা তখন যখন বের করবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তখন তখন এটাকে কি দস্যুতা। বলবে? আর দস্যুতা, হ্যাঁ। তখন দস্যুতা বলবো। আর ডাকাতি হবে যখন একের অধিক ব্যক্তি, অর্থাৎ 5 জন, কমপক্ষে 5 জন কিংবা তারও অধিক হয়, হুম, তারা যখন কি অস্ত্র ধরে মানে মারার হুমকি দিয়ে মানে ধস্তাধস্তি করে লন্ডভন্ড করে যখন বুঝছি, মানে আপনি পারছেন, সব ভোগ করে, লন্ডভন্ড করে দিচ্ছেন। ঠিক আছে, হইছে, তখন হচ্ছে ওকে, ডাকাতি। ঠিক আছে। এখন দেখেন, একজন যখন চুপি সারে, ঠিক আছে, চুপি সারে মনে করেন যে চুরি করতেছে, চুপি সারে মনে করেন যে শীত কাটতেছে, শীত কেটে ঢুকতেছে, ওই লোক উঠলেই, গায়ে তেল মাইখা আছে, উঠলেই মনে করেন যে সে দৌড় দিবে, ঠিক আছে। এখন মনে করেন সেই চুর কি হইছে, ওই লোক উঠছে, তখন তার কোমর থেকে চাপাতিটা বাইর করছে, তখন সে হয়ে গেল আপনার রোবারি, রোবারি দস্যুতা, ঠিক আছে। এখন চুরিটা আছে 378 নম্বর সেকশনে, আর 390 নম্বর সেকশন অনুযায়ী সেটা হয়ে যাবে দস্যুতা। এখন মনে করেন যে ওই চাপাতি যে বাহির করছে, এখন ওই লোক একা চাপাতি ধরছে, ওরে ধরে ফেলা, তার পিছনে দেখা যায় আরও 4 জন দাঁড়াইছে, তাদের হাতেও লাঠিসুটা আছে, তখন কি, তখন সেটা ডাকাতি। তো এই জিনিসটা বিভিন্ন সময় পরীক্ষাতে বিভিন্নভাবে আসে, ফাইনাল ইয়ারে তো আসেই, হয় এটা ব্রড কোশ্চেনে আসবে, না হলে সংজ্ঞাতে আসবে, অথবা মনে করেন আপনার বার কাউন্সিল পরীক্ষাতে আসবে, কোথাও না কোথাও এটা আসবেই। এই যে চুরি, দস্যুতা এবং ডাকাতি, এখানে ভেজালটা লাগে, আমরা রোবারি মানে দস্যুতা না, রোবারি মানে ডাকাতি, এই শাব্দিক অর্থে আমরা বিভিন্ন সময় পড়ছি না। এটা মনে রাখবেন, চুরি, দস্যুতা, ডাকাতি, ঠিক আছে। চুরি, দস্যুতা, ডাকাতি, থেফট, রোবারি, ডোকাইটি অথবা ডোসাইটি উচ্চারণ। আচ্ছা, এখানে সেকশন 378, 390, 391, ঠিক আছে, এই তিনটা। এখন চুরি যদি করে, নর্মালি চুরের শাস্তি হলো 3 বছর, নর্মালি, ঠিক আছে। আচ্ছা, আর সে যদি চুরি করতে গিয়ে সশস্ত্র হয়ে যায়, সশস্ত্র হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, তার শাস্তি হবে 10 বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে সে ঘরে ডাকাতি করে নাই, সে মনে করেন যে রাজপথে ডাকাতি করতেছে, সেই ক্ষেত্রে তার দণ্ড হয়ে যাবে 14 বছর। রেকর্ডিং থাকবে, একটু পরে একটু শুনি। আচ্ছা, তারপরে দেখেন, এইখানে যখন সে 5 জনের বেশি হয়ে যাবে, তখন কি হবে, ডাকাতি, তাই না। এই ডাকাতি হইলে কি, ডাকাতির শাস্তি
আপনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে, অর্থদণ্ড হইতে পারে, অথবা কি যাবজ্জীবন হইতে পারে, মৃত্যুদণ্ডও হইতে পারে। কোন ক্ষেত্রে বলেন তো? খুবই যদি সহজ। খুন হয়, হ্যাঁ রাহান ভাই। যদি খুন হয় কেউ, হ্যাঁ, যদি ডাকাতি করতে গিয়ে খুন হয়ে যায় তখন সেটা মৃত্যুদণ্ডে চলে যাবে। ওকে ফাইন। তো আপনার যেটা বলতেছিলাম যে সাধারণ ইচ্ছা এবং সাধারণ উদ্দেশ্য, ঠিক আছে? সাধারণ ইচ্ছা যেটা আছে, অভিপ্রায় যেটা আছে, সেটা হবে 2 বা ততোধিক ব্যক্তির উপর প্রযোজ্য। আর সাধারণ উদ্দেশ্য যেটা আছে সেটা হবে 5 বা ততোধিক। ঠিক আছে? এই জিনিসগুলো, পার্থক্যগুলো আপনারা একটু দেখবেন। এখন আসেন, এখানে আপনার ল্যাটিন 2টা টার্মস আছে, যে ম্যানস্রিয়া, দোষীমন। দোষীমনটা নিয়ে আমরা সবাই ফার্স্ট ইয়ার থেকে পড়তেছি, ঠিক আছে? যে অপরাধের যে করবে তার অবশ্যই দোষীমন বা ম্যানস্রিয়া থাকাটা হলো জরুরি। এইটাই বিস্তারিত এখানে লেখছে। ম্যানস্রিয়ার গুরুত্বটা আসলে কতটুকু। এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখেন, বাংলাদেশের বাহিরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধির বিধানসমূহ কত দূর প্রযোজ্য? এখন বাংলাদেশের বাহিরে একজন অপরাধ করছে, সংগঠিত অপরাধ করছে, এখন সেই ক্ষেত্রে কি দণ্ডবিধি আইন অনুযায়ী শাস্তি দেওয়া যাবে? আপনার কমন সেন্স কি বলে? কে বলতে পারবে এটা? যাবে। কিভাবে বলেন? যাবে যদি বাংলাদেশের নাগরিক হয় উনি অপরাধ এবং করে, বাইরে যদি থাকে। কাগজ আছে, তাহলে বলা হইতেছে যে বাংলাদেশে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তার বিচার করা যাবে। অর্থাৎ ধরে নেওয়া হবে যে সে বাংলাদেশি কোনো অপরাধ করেছে। কোন ক্ষেত্রে? জাহাজ, তারপরে বিমান, এগুলোতে যদি করে অপরাধ করে। আচ্ছা, এখন দেখেন, আপনার মনে করেন যে এয়ারপোর্টের কথাটা বলি, তারপরে জাহাজে যাচ্ছি। আপনারা যারা দেশের বাইরে ভ্রমণ করছেন, দেখবেন যে আপনার ইমিগ্রেশন পার হওয়ার পরের যে পার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের এলাকা না। কিন্তু ইমিগ্রেশন পার হওয়ার পরে যখন আপনি বোর্ডিং ব্রিজে চলে যাবেন, বোর্ডিং ব্রিজের ওখানে বসবেন, তখন কিন্তু আপনি আর দেশে নাই, আপনি কিন্তু বাংলাদেশের বাহিরে। বাট আপনি যে উড়োজাহাজটাতে উঠবেন সেটা যদি বাংলাদেশের রেজিস্ট্রিকৃত হয়, কোনটা, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হইতে পারে, অথবা রিজেন্ট এয়ারওয়েজ হইতে পারে, অথবা যে কোনো কিছু হইতে পারে বাংলাদেশের যে রেজিস্ট্রিকৃত, অথবা বাংলাদেশের এয়ারপোর্টের রেজিস্ট্রিকৃত, আগে 34টা ছিল, এখন আরও বাড়তে পারে, হ্যাঁ, ল্যান্ড করা আছে, সেই স্থানে যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে তাকে অপরাধের আওতায় নিয়ে আসা যাবে। আর জাহাজের ক্ষেত্রে আমরা জানি যে আপনার কর্ণফুলী নদীতে তো ছোট ছোট জাহাজ দিয়ে নিয়ে আসে, আর বড় জাহাজগুলো কোথায় নোঙর করে? বহির সমুদ্রে নোঙর করে। তো সেই জাহাজটা যদি বিদেশি জাহাজ হয়, বিদেশি রেজিস্ট্রেশনকৃত হয়, সেক্ষেত্রে হবে না। যদি বাংলাদেশের রেজিস্ট্রেশনকৃত হয় তাহলে তাকে সেখান থেকে এনে তার বিচার সংগঠিত করা যাবে। এই জিনিসগুলোই বিস্তারিত এখানে লেখছে, এখানে 2-3 মার্কসের বেশি থাকবে না, ঠিক আছে? এই জিনিসটা আপনারা একটু দেখবেন। তারপরে দেখেন, এই কমন ইন্টেনশন যেটা আছে, এই কমন ইন্টেনশন নিয়ে আরো বিস্তারিত লেখছে যে অপরাধের যৌথ দায় দায়িত্ব বলতে কি বুঝো। এখন মনে করেন ডাকাতি কয়জনে করতেছে? ডাকাতি মনে করেন যে 5 জনে মিলে করতেছে। এখন খুন যখন হইল তখন খুনটা কিন্তু আসলে একজনে করে, তাই না? এখন এই খুনটা যদি একজনে করে থাকে, সেই ক্ষেত্রে সেখানে 5 জন উপস্থিত থাকে, সেই 5 জন সমান দায়ে দায়ী হবে, এইটুকুই কমন ইন্টেনশনের ক্ষেত্রে। আর আপনার যেটা হলো যে কমন ইন্টেনশনের ক্ষেত্রে, সরি এখানে ভুল বলছি, কমন অবজেক্টের ক্ষেত্রে 5 জন, কমন ইন্টেনশনের ক্ষেত্রে 5 জনের কম 2 জনের বেশি। সেখানে যে কয়জন থাকবে, যে অপরাধটা সংগঠিত হবে, সেখানে সবাই সমানভাবে অপরাধী হবে। এই জিনিসটা এখানে বিস্তারিত লেখা আছে। 2 বা ততোধিক ব্যক্তি, কিন্তু 5 জনের বেশি না। এইখানে দেখেন, এখানে বরেন্দ্র কুমার ঘোষ বনাম দ্য এম্পারার মামলা, ঠিক আছে, 1923 সালের ব্রিটিশ আমলের মামলা। সেইখানে আসলে কি হয়েছিল? সেইখানে আপনার শঙ্করীতলা নামক এক জায়গায় পোস্ট অফিসের পোস্টমাস্টার তার অফিসে বসে টাকা গুনতে ছিল।
তারপরে কি হয়েছে, এই সময় ওই বরেন্দ্র কুমার ঘোষ 3 জন সহ সেখানে উপস্থিত হয়েছে। দেখেন এখানে কিন্তু 5 জন লেখে নাই, কারণ 5 জন হইলে এটা কি হয়ে যেত বলেন তো? ডাকাতি। কমন অবজেক্ট। আরে আগে তো ডাকাতির কি বলে উদ্দেশ্য, তখন হয়ে যেত কমন অবজেক্ট, মানে উদ্দেশ্য, ঠিক আছে, সাধারণ উদ্দেশ্য। এখন এটা আছে কি কমন ইন্টেনশন, মানে হলো অভিপ্রায়। এই জন্য বলছি 3 জন 5 জন 3 জন ব্যক্তি উপস্থিত হয়েছে। এখন তার সমস্ত টাকা এবং পোস্টমাস্টারকে সমস্ত টাকা অর্পণ করতে বলে, কিন্তু পোস্টমাস্টার তার দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে বরেন্দ্র কুমারের অপর সঙ্গীরা গুলি করে পোস্টমাস্টারকে হত্যা করে। এই যে দেখেন, বরেন্দ্র কুমারের নিকট পিস্তল থাকলেও সে গুলি করে নেয়। এখন দেখেন বরেন্দ্র কুমার নিজ গুলি করে নেয়, অজুহাত দেখিয়ে সে নিজেকে নির্দোষ দাবি করে। এই কথাটাই আমি প্রথমে বলছি যে কেউ একজন নিজেকে যদি নির্দোষ দাবি করে সেক্ষেত্রে সেটা কার্যকর করবে না। সেইটা কত নাম্বার সেকশনে পড়বে? সেটা হলো 34 নাম্বার সেকশনে পড়বে। যখন মামলা যখন করা হবে তখন কি বলা হবে, এইখানে যারা ছিল সবার মাইলর্ড, এখানে সবার কমন ইন্টেনশন ছিল এই যে খুনটা হয়েছে। দ্যাট মিন্স কি, সেইখানে যে 4 জন ছিল সেই 4 জনই এই দায়ী এবং 4 জনই ফাঁসির কাস্টে ঝুলবে প্রমাণিত হইলে। এটাই হলো এখানের মুখ্য বিষয়। আরেকটা জিনিস দেখেন, প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায় দায়িত্ব বা ভ্যাকোরিয়াস লায়াবিলিটি। এই যে প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায় দায়িত্ব বলতে কি বুঝায়? এখানে মনে করেন যে কেউ প্ররোচনা দিলে সেই প্ররোচনা যে দিবে সে কি হবে, সেইখানে মূল অপরাধী হবে। এখন মনে করেন একটা বাচ্চা, সে বাচ্চার কি আসলে নিজে কোনো কিছু করার ক্ষমতা আছে, ঘটানোর ক্ষমতা আছে? ঘটানোর ক্ষমতা নাই, বাট তাকে যদি প্ররোচনা দিয়ে একটা খুন করানো হয়, সেই প্ররোচনা দানকারী যে আছে সে সমান অপরাধে দায়ী হবে, সে খুনি হিসাবে গণ্য হবে। আবার দেখেন এখানে আছে যে কোনো ভূমিতে বেআইনি সমাবেশ ঘটালে, ঠিক আছে, বেআইনি সমাবেশ যদি ঘটায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মনে করেন যে উক্ত ভূমির যে মালিক আছে সে যদি আপনার সংবাদ প্রেরণ না করেন তাহলে উক্ত সমাবেশ উপস্থিত না থাকলেও তার অর্থদণ্ড হইতে পারে। মানে হলো যে যেখানে বেআইনি সমাবেশ হবে, এটা বেআইনি সমাবেশের যে সেকশন আছে দণ্ডবিধিতে 154-তে লেখা আছে যে বেআইনি সমাবেশ যে হইছে এইখানের যে মালিক আছে সে তো আপনার কমপ্লেন করতে হবে। সে যদি কমপ্লেন না করে আর বেআইনি সমাবেশ ঘটে সেই ক্ষেত্রে কি হবে, তার 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হইতে পারে। এই জিনিসগুলো রিডিং করলেই পারবেন ইনশাল্লাহ। আর দেখেন এখানে এটা তো ইম্পর্টেন্ট না। এখন আসেন যে এটা ইম্পর্টেন্ট যে আপনি যদি বলেন যে আমি আইন সম্পর্কে জানি না, দেখেন যে লেখা আছে ভ্রম, অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়। এটা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আইন জানা বাধ্যতামূলক। সে কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি আইন জানি না। কারণ বাংলাদেশ কোর্ট, আপনারা যারা আছেন ওয়েবসাইটে সার্চ দিবেন বাংলাদেশ কোর্ট, এটা দেখবেন যে অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, উনি বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে বলে থাকেন। তারপরে বিভিন্ন বিচারকগণ বলছেন, একজন বিচারক বলছেন যে আপনার যখন অ্যাডভোকেট হওয়ার পরে অনেকের লেকিংস থাকে তখন তাকে কি করতে হবে, সে বাংলাদেশের কতগুলো আইন আছে সেটা আপনি বাংলাদেশ কোর্টে যদি সার্চ দেন অন্তত আপনার কতগুলো আইন আছে সেটা আপনার জানাটা কিন্তু জরুরি। অনেকেই আছে সে বাংলাদেশের কতগুলো আইন আছে সেটা জানতেছে না। কারণ আমরা কি করতেছি, আমরা বার কাউন্সিলে কিন্তু 60টা আইনের পড়া পরে 60টা আইনের উপরে পরীক্ষা দিয়ে এখন যদি সৃজনশীল কোশ্চেন হয় অথবা নতুন করে অ্যামেন্ডমেন্ট হয় হয়তোবা সংবিধান অ্যাড হইতে পারে। কারণ ভারত পাকিস্তানের সংবিধানের উপরেও বার কাউন্সিল পরীক্ষা হয়। তো এই যে ব্যাপারটা আছে, আপনার আইনগুলো সম্পর্কে আপনার অ্যাডভোকেট তখন কি করতে হবে, অথবা আপনারা কি করবেন, ওই বাংলাদেশ কোর্টে সার্চ দিয়ে আইনগুলোর নাম সম্পর্কে যদি জানা থাকে তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শিশু নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে আইনটা আছে, আইসিটি আইন, কতগুলো আইন আছে আপনার যদি জানা থাকে তাহলে আপনি কি খুঁজতে পারবেন। যেমন আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি যে ভালো আইনজীবী হইতে হলে আপনাকে এই জিনিসটা জানতে হবে যে কোন আইনটা কোন জায়গায়
আছে অথবা কোন জায়গায় থাকতে পারে। যখন আপনি বাংলাদেশ কোড সম্পর্কে জানবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার এই আইনটা এই জায়গায় আছে, আমি এই জায়গায় আমি জিনিসটা খুঁজতে পারি। আপনি যদি নাই জানেন যে আমি খুঁজবো কোন জায়গায়, তাহলে কি হবে? তাহলে হলো ওই খড়ের গাদায় সূচ খোঁজার মতো হয়ে যাবে। এখন আসেন এখানে আইন সংক্রান্ত অজ্ঞতা কখন ক্ষমাযোগ্য নয়। হ্যাঁ, এখন মনে করেন এই যে এখানে আছে জাতীয় সংসদের সবগুলো আইন কি গেজেট আকারে পাস হয়, তাই না? এখন নর্মালি ধরেই নেওয়া হয় যে আপনি আইন সম্পর্কে জানেন, এখানে 2-1 মাস থাকতে পারে। আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয় এর ব্যতিক্রমটা, এটা পরীক্ষাতে প্রায় সময় আসে। এটা আমরা দেখার চেষ্টা করি এবং এটা আমি আইনের আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করি, কারণ এইখানে এই জিনিসটা বুঝার আছে। এইখানে দেখেন ক্ষেত্র আছে 3টা লেখছে। একটা হলো বিদেশি আইনের ক্ষেত্রে, কারণ আপনার বিদেশি আইন আপনাকে জানতে হবে, এটা আপনার বাধ্যতামূলক না, ঠিক আছে? এই ক্ষেত্রে কি আপনার ক্ষমার অযোগ্য। আপনি যখন সাক্ষ্য আইন পড়াবো তখন দেখবেন যে সাক্ষ্য আইনের 58-59 নাম্বার সেকশন আছে, সেখানে হলো লেখা আছে যে 11টা বিষয় সম্পর্কে আদালত আগে থেকে জানবে। আপনি অ্যাডভোকেট হিসাবে আপনার বলার দরকার নাই যে আদালত, মাননীয় আদালত, অমুক আইনটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এবং এত নম্বর সেকশনে এই আইনটা কিন্তু আছে। আপনি এইটা বলতে পারবেন যে এত নম্বর সেকশন অনুযায়ী এটা বলতে পারবেন। অথবা আপনার আদালতকে বলার দরকার নাই যে মাননীয় আদালত, বাংলাদেশের কিন্তু ভূখণ্ড এই পর্যন্ত, আর এটা কিন্তু ছিটমহল, এটা বিরোধীয় বিষয়। কারণ কি, এই 11টা বিষয়বস্তু এখানে মেনশন করা আছে। আদালতের দলিলপত্র, সরকারি দলিলপত্র, একটা উপসচিবের সাইন করা একটা চিঠি, সরকারি দলিল। সেই সরকারি দলিল আপনাকে আদালতকে বলার দরকার নাই যে মাননীয় আদালত এটা কিন্তু সরকারি দলিল, নো। কারণ কি, আদালত সাক্ষ্য আইনের সেই 58 নম্বর সেকশন অনুযায়ী 11টা ক্ষেত্র আছে, সেই 11টা ক্ষেত্র সম্পর্কে সে ওয়াকিবহাল থাকবে। বুঝতে পারছেন? এর বাহিরে যেগুলো আছে সেগুলো আপনি বলতে পারেন। তেমনিভাবে বিদেশি আইনের ক্ষেত্রে আদালত জানাটা জরুরি না, সেখানে সাধারণ মানুষ তো না জানলেও চলবে, ক্ষমাযোগ্য। আর সেকেন্ডে আছে ভুল আদালতে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে। এটা আমরা দেওয়ানিতেও পড়াইছি এবং এটা আমরা জানি। কিভাবে জানি? একটা কোর্টের 3টা এখতিয়ার আমরা জানি। একটা কি আর্থিক এখতিয়ার, আরেকটা কি বিষয়বস্তু এখতিয়ার, আরেকটা হলো আঞ্চলিক এখতিয়ার। মাথার ভিতরে সবসময় সেট রাখবেন। দেখেন একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আপনি যদি শুধুমাত্র গাইডটা ধরে অথবা বইটা ধরে যদি রিডিং পড়েন, আপনার কাছে মনে হবে যে বুঝছি, লিখতে পারবো, বাট কেমন জানি লাগতেছে, এরকম মনে হইতে পারে। কিন্তু আপনি যখন জানবেন, আপনি যখন একটু ডেপতে যাবেন যে আমি জানি একটা কোর্টের 3 ধরনের এখতিয়ার আছে। যেমন আপনার পারিবারিক আদালত আইন 2023, আমরা ফার্স্ট ইয়ারে, এখনও আমি ফার্স্ট ইয়ারে আমি পড়াচ্ছি পারিবারিক আদালত 1800, পারিবারিক অধ্যাদেশ 1885। বাট দেখেন আইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আইনের সংশোধনী আসছে। বর্তমানে পারিবারিক আদালতের যে মামলাটা হয় সেটা হয় পারিবারিক আইন 2023 অনুযায়ী। এখন আসেন কোর্টের বিষয়বস্তু আমরা অলরেডি আমরা বুঝি যে সিভিল কোর্টের বিষয়বস্তু কি আমরা জানি, তাই না? কিভাবে জানি? এটা জমি জমা রিলেটেড হইতে পারে, মানহানি কি বলে আপনার যে কোনো পদের ক্ষেত্রে হইতে পারে, পদের ঘোষণা অথবা অন্য যে কোনো ঘোষণা, নিষেধাজ্ঞা, এইগুলা, তাই না? আর ফৌজদারির বিষয়বস্তু কি? চুরি, ডাকাতি, রাহাজানি, তাই না? এখন আসেন তেমনিভাবে পারিবারিক আদালতের তার বিষয়বস্তু কি? কে বলতে পারবে দেখি? বিবাহ বিচ্ছেদ। 5টা বিষয়বস্তু বলেন। বিবাহ বিচ্ছেদ, তারপরে যৌতুক, আর আর তো ভাই মনে আসছে না। এটা একটা হলো আপনার ডিভোর্স, আরেকটা হলো আপনি বললেন ডোয়ার, আরেকটা হলো মোহরানা, ঠিক আছে? আরেকটা হলো সন্তানের কাস্টডি, ঠিক আছে? আরেকটা হলো মেনটেনেন্স, ভরণ পোষণ। এর বাহিরে অন্য কোনো কিছু নিয়ে পারিবারিক আদালতের মানে এক কদম যাওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট মিনস কি, আমাকে কোন আদালতের বিষয়বস্তু কোনটা, বিষয়বস্তুগত এখতিয়ার মানে ক্ষমতা কতটুকু, এটা আমাকে অবশ্যই জানতে হবে।
কোন আদালতের আর্থিক এখতিয়ার কতটুকু? আর্থিক এখতিয়ার বলতে শুধুমাত্র টাকা গোনা ব্যাপারটা কিন্তু তা না, ওই বিষয়বস্তুর মূল্যমান যেটা আমরা জানি যে সিভিল জজের ক্ষেত্রে কতটুকু, অথবা ও যে কোর্টে যাবেন, যে কোর্টে আপনি মোকদ্দমা আপনার ক্লায়েন্টের দায়ের করবেন, সেখানে আপনি সেটার বিষয়বস্তু আপনি চাইনা যাবেন। যেমন মনে করেন যে আপনার সিএমএম কোর্ট, সিএমএম কোর্টে যদি আপনি যান, সিএমএম কোর্টের এখন বর্তমানে কিন্তু সংশোধনী আসছে। যেমন সবচেয়ে নিচের যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, তার আগে ছিল 2 বছর দণ্ড দেওয়ার ক্ষমতা আর 2,000 টাকা অর্থদণ্ড। এখন কি এটা 2,000 আছে? নাই, এটা হয়ে গেছে 2 লাখ টাকা। কারণ এটা অনেক আগের ছিল, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 25 সালে। তো সবসময় আপডেট থাকতে হবে যে আমার কোন জায়গাগুলোতে অ্যামেন্ডমেন্ট হইতেছে। তারপরে যে আছে তার ছিল 3 বছর দণ্ড দেওয়া অথবা 3,000 টাকা, এটা হয়ে গেছে 3 লাখ। তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার হয়ে গেছে 5,000 জায়গায় 5 লাখ। এই যে ব্যাপারগুলো আছে, এখতিয়ার, আর্থিক এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার, আরেকটা আরেকটা কি এখতিয়ার? আঞ্চলিক একটি আঞ্চলিক এখতিয়ার। এই দেখেন, ভুল আদালতে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অবশ্যই সে যদি সরল বিশ্বাসে উক্ত আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার কোর্টের সেটা যদি ভুলক্রমে অন্য কোর্টে করে থাকে, সেই জিনিসটা তার ক্ষমার যোগ্য। এখন আসেন 3 নাম্বারটা, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন লেখছে বিশেষ কার্যাবলীর ক্ষেত্রে দণ্ডবিধির 76 থেকে 106। তাহলে আমাকে জানতে হবে না যে 76 থেকে 106 আসলে কি। এই 76 থেকে 106 এর ক্ষেত্রে দণ্ডবিধির কখন আমি এটা থেকে অব্যাহতি পেতে পারি, এটা থেকে আমি কখন কোন কোন ক্ষেত্রে অব্যাহতি পেতে পারি। এখন মনে করেন যে দণ্ডবিধির 76 থেকে 106 এর যে বলা আছে, এখানে আপনার সেকশনগুলোতে খুব স্পষ্ট করে আপনার বলা আছে যে 76 নাম্বার, এগুলো হলো আইনি ভাষায় জেনারেল এক্সেপশনস। কি বলে? জেনারেল এক্সেপশনস মানে সাধারণ ব্যতিক্রম সমূহ। ঠিক আছে, সাধারণ ব্যতিক্রম সমূহ কোন ক্ষেত্রে? মাথার ভিতরে এই জিনিসটা রাখতে হবে। কোন ক্ষেত্রে? ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ব্যক্তিগত প্রতিরক্ষা। একটা হলো সম্পত্তির প্রতিরক্ষা, আরেকটা হলো ব্যক্তিগত প্রতিরক্ষা। ঠিক আছে, জেনারেল এক্সেপশন। এখন দেখেন প্রথম যে 76 নম্বর সেকশনে বলছে যে আপনার আইন বলে বাধ্য বা ভুলবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য। এখন একজন যে কাজটা করছে সে বিশ্বাস এমনভাবে পোষণ করছে যে সে আইনগতভাবে বাধ্য, মানে আইনে আছে তাকে এই জিনিসটা করতে হবে। সেই ক্ষেত্রে তাকে আপনি ব্লেম দিতে পারবেন না। সে যদি বলে যে এখানে আমার এই জিনিসটা আইনগতভাবে আমি বাধ্য ছিলাম এটা করার জন্য। তারপরে মনে করেন বিচারকের কাজ। এখন বিচারকের কাজ, বিচারক যদি কোনো রায় দেয়, মনে করেন সে রায় দিতে ভুল করছে, আপনি তাকে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কেন হবে না? কোন ক্ষেত্রে? যদি সেটা সরল বিশ্বাসে করে থাকে, যদি সেটা সরল বিশ্বাসে করে থাকে, এটা আছে। আরেকটা হলো যে আদালতের রায় অনুযায়ী আরেকজন কাজ করতে গেছে, তখন সেটাকে আপনি বলতে পারবেন না যে অপরাধ, আপনি আইন জানেন না, এটা না সেটা না, এটা আপনি বলতে পারবেন না। কারণ সে আদালতের যে রায়টা হয়েছে, রায় হওয়ার পরে কি এটা ডিক্রি আকারে বের হয়েছে, তখন কি ওই জমির দখলটা তাকে বুঝাই দিতে হবে। ঠিক আছে। আবার মনে করেন যে ইনজাংশন হইতে পারে, ঠিক আছে, যেগুলো কিনা শাস্তি। আবার মনে করেন যে ডিক্রি জারি হওয়ার পরে, আমরা জানি না ডিক্রি জারি মামলা করা হয়। ডিক্রি জারি মামলা কি? কারণ যে ডিক্রিটা আদালতের ফাইনালে বের হয়েছে সেটা আসলে ইফেক্টিভ হয়েছে কিনা, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনার কি করতে হবে? সে ডিক্রি জারির মোকদ্দমা করতে হবে। আবার দেখেন আদালত এমন রায় দিবে না যেটা কিনা অপরাধ হিসেবে গণ্য না। এটা আপনি কেমনে বুঝবেন? এখন মনে করেন যে বেত্রাঘাত কিন্তু অপরাধ হিসেবে আপনার গণ্য না। বেত্রাঘাত করার কিন্তু কোনো নিয়ম নাই।
নিয়ম নাই বলতে আপনি কই পাইছেন? নিয়ম নাই বলতে পাইছেন হলো আপনার দণ্ডবিধির 53 নম্বর সেকশনে। 53 নম্বর সেকশনে কি বলা আছে? 53 নম্বর সেকশনে বলা আছে শাস্তির বিষয়ে। শাস্তির বিষয়ে আপনার বলা আছে যে শাস্তি আসলে কত প্রকার। হ্যাঁ, 53 নম্বর সেকশনে কি বলা আছে? যে শাস্তি কত ধরনের। শাস্তি হলো আপনার এখানে বলা আছে যে শাস্তি আপনার 5 ধরনের, তাই না? আচ্ছা, নর্মালি একটা হলো মৃত্যুদণ্ড, আরেকটা কি যাবজ্জীবন। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন। তারপরে কি কারাবাস, আরেকটা কি সম্পত্তি বাজেয়াপ্তকরণ, আরেকটা হলো অর্থদণ্ড। তাহলে এই 5টা কি কি বলছি, কে বলতে পারবেন? বলেন, আমি তো হেল্প করব, বলেন। কারাদণ্ড, হুম সম্পত্তি বাজেয়াপ্তকরণ, হুম প্রথমে হলো মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন, তারপরে কারাবাস, তারপরে সম্পত্তি বাজেয়াপ্ত, তারপর হচ্ছে অর্থদণ্ড। তারপর হলো অর্থদণ্ড, ঠিক আছে? আমরা অর্থদণ্ড। ফার্স্ট অফ অল সবাই বড়টার থেকে ছোটটার দিকে যাবেন, ঠিক আছে? যদি আপনার ফাইনাল ইয়ারের কোশ্চেনে যদি লিখতে হয় তখন আপনি কিভাবে লিখবেন? লিখবেন অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড 1860 সেকশন 53 পানিশমেন্টস আর ডেথ পেনাল্টি, ঠিক আছে? ইমপ্রিজনমেন্ট অফ লাইফ মানে হলো যে যাবজ্জীবন কারাবাস, যাবজ্জীবন। ঠিক আছে? দেন কামস টু ইমপ্রিজনমেন্ট মানে হলো কারাবাস। তারপরে হলো আপনার ফরফিচার অফ প্রপার্টি মানে হলো সম্পত্তি বাজেয়াপ্তকরণ। আর লাস্টে হলো ফাইন মানে হলো অর্থদণ্ড। একটা জিনিস মনে রাখবেন, কারাদণ্ড যেটা আছে সেটা 2 ধরনের হয়। কারাদণ্ডটা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হলো সশ্রম আর একটা হলো বিনাশ্রম। ইংরেজিতে কি বলে বলেন তো? কে বলতে পারবে? ইংরেজিতে সিম্পল ইমপ্রিজনমেন্ট আর হলো রিগোরাস। রিগোরাস মনে রাখবেন, রিগোরাস ইমপ্রিজনমেন্ট মানে হলো সশ্রম কারাদণ্ড। এখন আসেন, আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে, আইন অনুযায়ী কোনো কাজ করলে সেটা অপরাধ আপনার আইন আপনার সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন দেখেন শিশুর কাজ, সেকশন 82 এবং 83-তে আছে, দুইটাই হলো শিশুর কাজ। একটা হলো 9 বছরের কম, আরেকটা হলো অপরিণত বয়স। 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, কিন্তু তার বুদ্ধি যত, জয় ভাই একটু মিউট করে দেন, বুদ্ধি যেভাবে বাড়ার কথা সেইভাবে বাড়ে নাই, এটাকে বলে জড় বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে? এখন তাকে যদি আপনি প্ররোচনা দিয়ে কোনো অন্যায় করান অথবা সে নিজে থেকে কোনো অন্যায় করে, সেই ক্ষেত্রে সেটা থেকে ফৌজদারি দায় হতে সে মুক্তি পাবে। আইন আপনার কোন কোন ক্ষেত্রে ফৌজদারি দায় থেকে সে মুক্তি পাবে, এই ক্ষেত্রে তাকে ফৌজদারি দায়ে অন্তর্ভুক্ত করা যাবে না। 84 নম্বর সেকশনে আছে অপ্রকৃতস্থ ব্যক্তি। অপ্রকৃতস্থ ব্যক্তি বলতে কাকে বোঝায়? কে বলতে পারবেন? ডিসেবল ব্যক্তিকে বোঝায় মনে হবে। মানে হলো যে পাগল, উন্মাদ, হ্যাঁ, তাকে বোঝানো হবে। আচ্ছা, আরেকটা হলো যে সম্মতিক্রমে কাজ করলে। সম্মতিক্রমে কাজ কোনটা? যেমন মনে করেন আপনি জানেন এখানে আপনার যদি হাডুডু খেলেন আপনার ঠ্যাঙের ভিতরে লাগতে পারে, অথবা মনে করেন বক্সিং খেলেন সেক্ষেত্রে নাকের ভিতরে লাগতে পারে, মানে যেটা কিনা হওয়ার সম্ভাবনা আছে আপনি জানতেছেন, তারপরেও এই মরণ খেলা হইতেছে, সেই ক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, ফৌজদারি দায় থেকে মুক্তি পাবে। আপনি উপকার মনে করে কাজ করছেন কিন্তু হয়ে গেছে ক্ষতি, ওই ক্ষেত্রে কি? ওই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সরল বিশ্বাসে যে কোনো যোগাযোগ, সরল বিশ্বাসে যদি কোনো যোগাযোগ করে থাকেন সেটা, বাট পরবর্তীতে এটা ক্ষতির কারণ হয়েছে, বাট এখানে কি করতে হবে? এখানে আপনার কোর্টে প্রমাণ করতে হবে কিন্তু যে এটা সরল বিশ্বাসে করা হয়েছে, গুড ফেইথ এটাকে বলে। আচ্ছা, আত্মরক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখন আপনার আত্মরক্ষার ক্ষেত্রে আপনি একজনকে আপনি মেরেও ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি অপরাধী হবেন না, ঠিক আছে? আপনার নিজেকে রক্ষার জন্য
আপনি একজনকে মেরে ফেলতে পারবেন, কিন্তু এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার নিজের সেফগার্ডের জন্য আপনি তাকে হত্যা করছেন। সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবেন। যেমন যখন এই ধরনের খুন হয় অথবা হয়, তখন এই জিনিসগুলোই নর্মালি প্রমাণ করার চেষ্টা করা হয়। ঠিক আছে। আর তারপর হলো সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103। তো এই ফৌজদারির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ফৌজদারি দায় হতে আপনি মুক্তি পাইতে পারেন, এই জিনিসগুলো আপনারা দেখবেন। সবচেয়ে ভালো হয় বেয়ার একটা যদি দেখেন সেটা ভালো হয়, আর বেয়ার এক না থাকলে এখান থেকে দেখলেও কোনো সমস্যা নাই। জিলানি ভাই, হ্যাঁ আলমগীর ভাই প্লিজ। ভাই ভাই একটা বিষয় একটু ক্লিয়ার করে, যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এটা বিষয়ে 14 বছর, 30 বছর, মৃত্যু, এই জিনিসটা একটু যদি ক্লিয়ার, মানে যাবজ্জীবনটা আসলে কত বছর এটা বলতে চাচ্ছেন? কত বছর? রাইট রাইট। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি 22 বছর আমার যতটুকু খেয়াল আসে। তারপরেও জিনিসটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো ক্লিয়ার হয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু আলোচনা করে আজকে শেষ করার চেষ্টা করি। সেটা হলো যে আপনার প্রথম দিকে যে বলছিলাম যে কোন ক্ষেত্রে আপনার যদি প্ল্যানিং করেন, ঠিক আছে, কোন ক্ষেত্রে আপনার অপরাধের প্রস্তুতি অপরাধ হিসাবে গণ্য, সেখানে আমি বলছিলাম যে 7টা কারণ আছে। সেই 7টা কারণের ভিতরে একটা ছিল ডাকাতি, তাই না? এখন এখানে কি কি কাজ, এই 7টা আপনার মনে রাখতে হবে। এখন এখানে আপনার সেকশনগুলো আছে, যদি পরীক্ষাতে সেকশনগুলো উল্লেখ করে দিতে পারেন তাহলে ভালো, শাস্তিগুলো যদি উল্লেখ করে দিতে পারেন ভালো, ঠিক আছে? আপনার মনে রাখার ওয়েটা হলো যে অবৈধ কাজ, ঠিক আছে, ষড়যন্ত্রমূলক অপরাধমূলক ষড়যন্ত্র, সেটা কি অবৈধ কাজ, 2 বা ততোধিক ব্যক্তি মিলে, সেটা কি, সেটা কিসের উপরে পড়বে, সেটা আপনার কমন ইন্টেনশনের ভিতরে পড়বে। ওই যে সেকশন 34, এখানে প্রত্যেকটা কোশ্চেন একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু, ঠিক আছে? এই ষড়যন্ত্র, এই কমন ইন্টেনশন যেটা আছে সেটা আপনার চিন্তা করাটাই, ষড়যন্ত্র করাটাই কিন্তু আপনার কি হিসাবে গণ্য হবে, শাস্তিমূলক অপরাধ হিসাবে গণ্য হবে। 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। আবার দেখেন বিদ্রোহ বলছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, হ্যাঁ, সেটা হলে কি আপনার বিদ্রোহ যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। এই ছোট ছোট করে দাগ দিয়ে রাখবেন যেন ওই কি পয়েন্টটা আপনার মনে রাখা যায়। লুটপাটের প্রিপারেশন, তাহলে কি অবৈধ কাজ, যুদ্ধ, লুটপাট, প্রতারণা, সংক্রমণ। সংক্রমণ মানে কি? সংক্রমণ মানে হলো যে আপনারা বিভিন্ন ধরনের মুভিতে দেখছেন না যে বায়ো বায়ো বায়ু ওয়ার একটা মুভি ছিল, যে একটা কুকুরের মধ্যে একটা সংক্রমণ ছড়াই দিচ্ছে, এটা ছড়ায়া মানুষের মধ্যেও এরকম মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে, এই জিনিসগুলো। এটা বড় পরিসরে। আর সংক্রমণ ছোট পরিসরেও যদি কেউ ছড়ানোর প্ল্যানিং করে, সেই ক্ষেত্রেই সে 2 বছরের সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। খাদ্যে ভেজাল মিশ্রণ, দেখেন আইন থাকলে কি হবে, সব কিছুই আমরা ভেজাল করি, খাই। তারপরে হলো ডাকাতির প্রস্তুতি, মনে রাখার জন্য এই জিনিসগুলোতে কলম দিয়ে গোল দিয়ে দিবেন। অবৈধ কাজ, যুদ্ধের প্রস্তুতি, লুটপাট, প্রতারণা, সংক্রমণ, ভেজাল, ডাকাতি, এইভাবে দাগ দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে আপনাদেরকে ক্লাসের শুরুতে যে কথাটা বলতেছিলাম, এটাকে আইনি ভাষায় বলা হয় নির্দোষিতার অনুমান। কি বলা হয়? নির্দোষিতার অনুমান। কথাটা মনে রাখবেন যে নির্দোষিতার অনুমান বলতে কি বোঝায়। যেমন আমরা জানি যে দেওয়ানির ক্ষেত্রে কি বলছিলাম, 5টা যদি ইস্যুস ফ্রেমিং হয়, 5টার ভিতরে 3টা প্রমাণ হইলেই সেটা কোনো পক্ষে চলে যাবে। বাট ফৌজদারির ক্ষেত্রে কি হইতে হবে? নির্দোষিতার অনুমান যে নীতিটা আছে সেই নীতিটা আপনার ইমপ্লিমেন্ট হইতে হবে। হ্যাঁ, নির্দেশিতার অনুমান। নির্দেশিতার অনুমান বলতে বোঝায় একজন মানুষ সম্পর্কে অনুমানটা আসলে কিভাবে করবে। এই অনুমানটা আসলে কোথায় বলা আছে? অনুমানটা বলা আছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ, এই বার্ডেন অফ প্রুফ যে সেকশনটা আছে সেটা হলো আপনার সাক্ষ্য আইনের 101 থেকে 112 নম্বর সেকশন পর্যন্ত।
ওই বার্ডেন অফ প্রুফ যে আছে সেখানে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে কোন কোন জিনিসটা কিভাবে প্রমাণ করতে হবে। আমি সাক্ষ্য আইনটা একটু বের করি, আপনাদেরকে এই জিনিসটা একটু খুলাসা করে দিই। একদম বার কাউন্সিল পর্যন্ত এই আপনার এই জিনিসগুলো আপনার লাগবে, যে প্রমাণের দায়িত্ব, দ্য বার্ডেন অফ প্রুফ। ঠিক আছে? কারণ কি, নির্দোষিতার অনুমানের ক্ষেত্রে আপনার অবশ্যই একজনকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে সে দোষী, আদারওয়াইজ তাকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শাস্তি দেওয়া যাবে না। এখানে নীতিটা কি, নীতিটাতে লাল দাগ দিয়ে মার্ক করে রাখবেন, যদি একজন নিরপরাধ মানুষকে শাস্তি প্রদান করার চেয়ে 10 জন অপরাধীকে শাস্তি না দেয়া উত্তম। দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। আচ্ছা, এখন আসেন যে সাক্ষ্য আইনের 101 থেকে 112তে আসলে কিভাবে এই নির্দোষ, সে যে নির্দোষ, কোন কোন ক্ষেত্রে কাকে প্রমাণ করতে হবে। এখন মনে করেন যে বার্ডেন অফ প্রুফ যেটা আছে 101 নাম্বার সেকশন থেকে শুরু, সেখানে আছে প্রমাণের দায়িত্ব। সেইখানে মনে করেন আলমগীর ভাই কোনো বিষয়ে অস্তিত্ব দাবি করছে, অস্তিত্ব, হ্যাঁ, অস্তিত্ব যদি দাবি করে থাকে যে আমি অস্তিত্ব, নিজের অস্তিত্ব অথবা কারো অস্তিত্ব, সেক্ষেত্রে তাকেই প্রমাণ করতে হবে। দ্যাট ইজ দ্য সেকশন 101। তারপরে হলো সেকশন 102-এ কি আছে? সেকশন 2-এ আছে যে মামলা প্রমাণের প্রাথমিক দায়িত্ব কার উপর? বাদীর উপর। কার উপর? বাদীর উপর। যেমন মনে করেন যে কোনো পক্ষই সাক্ষ্য না দিলে যে পক্ষ মামলায় হেরে যাবে তার উপরে, কোনো পক্ষই সাক্ষী দিতেছে না, যে পক্ষ হাইরা যাচ্ছে তাকে প্রমাণ করতে হবে যে এটা তার প্রাথমিক দায়িত্ব, যে জিনিসটা এইভাবে হয়েছিল। আবার মনে করেন যে আমি অমুক ঘটনা যখন ঘটছে তখন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, আমি কোথায় ছিলাম? আমি চট্টগ্রামে ছিলাম। এখন যে বলবে, এখন ফারহানা আপু কি বলতেছে? ফারহানা আপু বলতেছে আমি তো ওই সময় চট্টগ্রামে ছিলাম। এটাকে বলা হয় প্লি অফ এলিবি। বিভিন্ন সময় কোশ্চেনে আসে, আপনাদের সাক্ষ্য আইনেও আসতে পারে অথবা অন্য যে কোনো জায়গায় আসতে পারে। আপনারা যেহেতু এই কোশ্চেনটা আসলে অ্যান্সার করতে পারেন, এই জন্য একটু ডিটেলসে বলতেছি, আমার হাতে সময় আছে। কারণ আমি এখন থেকে সময়টা এমনভাবে ভাগ করছি যে 10টা থেকে শুরু করব, একদম 1.5 ঘন্টা আমি বলতেই থাকবো, যেন একটা জিনিস ভালোভাবে বলতে পারি। প্লে অফ এলিবি মানে হলো অন্যত্র থাকার অজুহাত। কান বড় করে শুনে রাখেন, প্লে অফ এলিবি, এটা একটা ল্যাটিন টার্ম। এখন আপনি যদি কোর্টকে বিশ্বাস করাতে চান যে ওই নির্দিষ্ট ঘটনাটা যখন ঘটছে তখন আমি অন্যত্র ছিলাম, মাই লর্ড, প্লে অফ এলিবি, আমার ক্লায়েন্ট ফারহানা যিনি আছেন তিনি তখন চট্টগ্রামে ছিলেন, এই যে তার সেখানে যে হোটেলে ছিলেন সেটার কাগজপত্র। অথবা ওই সময়ে মাই লর্ড, আমার ক্লায়েন্ট ফারহানা সে লাইভে গিয়েছিল, যে সে যখন শুনতে পারছে তখন সেখান থেকে সে লাইভে গিয়েছিল, এই যে তার স্ট্রেস মার্ক, যে সে তখন যে তার যে কন্টেন্ট, তার যে লিঙ্ক, সে তখন সেখান থেকে লাইভে গিয়েছিল। মূল কথাটা হলো প্লে অফ এলিভি সেকশন 103টা এতই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন সময় বার কাউন্সিল পরীক্ষা পর্যন্ত আসে, অথবা আপনাদের শর্ট নোটে আসে, অথবা এই যে এইখানে সেকশন এ লেখা আছে যে সেকশন প্রমাণ করার দায়িত্ব সেকশন 1 থেকে সেকশন 12। বাট এটা আপনার ব্রড কোশ্চেন হিসেবে সাক্ষ্য আইনেও আছে। এখানে যে লেখা আছে একটা লাইন, আপনি বুঝবেন কিভাবে যে বিস্তারিত না জানলে? এখন দেখেন 104 নম্বর সেকশনে আছে যে কোনো ব্যক্তি কোনো সাক্ষী এক জিনিস, সাক্ষ্য এক জিনিস। কোনো সাক্ষ্য যদি গ্রহণ করতে চায় তাহলে সেটা তার উপরে বর্তাবে। কিভাবে? মনে করেন যে মৃত্যুকালীন ঘোষণা দিছে একজন, এখন শুনছে কে? শুনছে হলো আমার রুনি আপু শুনছে, ঠিক আছে? তো রুনি আপু যে শুনছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে। মানে কি, সাক্ষ্যকে গ্রহণীয় করার জন্য ঘটনা প্রমাণ, সাক্ষ্যকে গ্রহণীয় করার জন্য ঘটনা প্রমাণ, এটা হলো 104 নম্বর সেকশন। যে একটা মানুষ যে মারা গেছে, মারা যাওয়ার আগে সে ঘোষণাটা তো আর ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া সম্ভব না, দিতে পারলে ভালো, ওয়েল এন্ড গুড, বাট যে মরবে ম্যাজিস্ট্রেট কি সবসময় দাঁড়ায় থাকবে?
পুলিশ কি সবসময় দাঁড়ায় থাকবে? কোয়াইট ইম্পসিবল। সেই ক্ষেত্রে মনে করেন রুনি আপু সেখানে ছিল, তখন তাকে প্রমাণ করতে হবে যে মৃত্যুকালীন কিন্তু এই ঘোষণাটা দেওয়া আছে, উনি কিন্তু এই কথাটা বলে গেছে মৃত্যুর আগে। সেইখানে যদি ফারজানা আপু আর রুনি আপু একসাথে থাকে, তাহলে আপনার যিনি ম্যাজিস্ট্রেট আছে, বিচারিক ম্যাজিস্ট্রেট, তার আসলে সাক্ষ্যটা গ্রহণ করতে সুবিধা হয়। আর যদি একজন থাকে, সেটা যাচাই বাছাই করতে হবে। এগুলো কিন্তু সেকশন ওয়াইজ কথাবার্তা বলতেছি, সেকশন অনুযায়ী বলা আছে ডিটেলস, যে একজন সাক্ষী যদি থাকে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুঙ্খানুপুঙ্খভাবে সেটা করবে, বিচার বিশ্লেষণ করবে। আবার বলা আছে আপনার এই ডাইং ডিক্লারেশনটা কততে দেয়া আছে, এটা হলো সাক্ষ্য আইনের সেকশন 32 এর 1-এ বলা আছে, সাবসেকশন। কি বলা আছে সেখানে? মনে করেন যে আপনার ডাইং ডিক্লারেশনটা কি রিলেটেড হইতে হবে, সে তাকে যে মারা যাচ্ছে, তাকে যে ছুরি মারা হয়েছে, এই খুনের কারণটা সে বলে গেছে কিনা, এই ধরনের। তারপরে মনে করেন যে তার রক্তের সম্পর্ক, আত্মীয়, তার ছেলে, সে অমুক জায়গায় আছে, সে অস্বীকৃত হয়েছে, অথবা তাকে বলা যে অমুক কিন্তু আমার সন্তান। অথবা মনে করেন এমন কিছু যেটাতে ওই যে রুনি আপু ওইখানে সামনে ছিল, তার স্বার্থ সংশ্লিষ্ট না। অথবা ফারজানা আপু মনে করেন যে বলল যে আমারে উনি বলে গেছে মারা যাওয়ার আগে যে এই সম্পত্তিটা আমার, না, এটা হবে না। ঠিক আছে? সো এখানে কিছু কিছু ম্যাটার আছে, এগুলো ডিটেলস বলতেছি যেন মনে থাকে জিনিসটা, সেকশনটা। এখন ধরেন 105 নাম্বার সেকশনে আছে সাধারণ ব্যতিক্রম দাবি করা। এই সাধারণ ব্যতিক্রম, এই যে আপনার দণ্ডবিধিতে আপনাদেরকে যে আমি এতক্ষণ ধরে যে আমি দেখাইলাম, আমি যে পড়াইলাম, কি পড়াইছি এখানে 96 নাম্বার সেকশনে পড়াইছি আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কাজ। আত্মরক্ষার ক্ষেত্রে যদি আপনার ফারজানা আপু কি আরেকজনকে মাইরা ফেলছে, মাইরা ফেলার পরে বলতেছে কি সে আমাকে হত্যা করতে আসছিল, অথবা সে আমাকে র্যাপ করতে আসছিল, দ্যাট ইজ হোয়াই আই পোস্ট, অথবা আমি কি করছি, আমি ছুরিটা মারছি, বসাইছি। এই যে বলছে, এই 105 নাম্বার সেকশন অনুযায়ী ফারজানা আপুকে প্রমাণ করতে হবে যে আত্মরক্ষার অধিকার দাবি যদি করে থাকে, তাকেই প্রমাণ করতে হবে যে সে আমাকে মারতে আসছে। এটা হইতে পারে সিসিটিভি ফুটেজ হইতে পারে, অথবা এমন কোনো আলামত যেটার মাধ্যমে সে প্রমাণ করবে। আচ্ছা, তারপরে দেখেন বিশেষভাবে কোনো বিষয়ে কেউ যদি জানে, সেক্ষেত্রে সাক্ষ্য আইনের 106 বার্ডেন অফ প্রুফের 106 নাম্বার সেকশন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ কিছু জানে, যেমন মনে করেন যে একজন বিনা টিকিটে ভ্রমণের ক্ষেত্রে টিকিট থাকার বিষয়টা, তার টিকিট ছিল বাট তাকে টিকিট নাই বলে তাকে দণ্ড দেওয়া হয়েছে, অর্থদণ্ড, এই সমস্ত ব্যাপার, সেই বিষয়কে যাত্রীকে প্রমাণ করতে হবে এই যে সেই দিনের টিকিট, এরকম আর কি। 107 আর 108 খুবই ইম্পর্টেন্ট, সব সময় কোশ্চেন আসে। 107 নম্বর হলো 30 বছরের মধ্যে জীবিত ব্যক্তিকে মৃত প্রমাণ। 30 বছরের মধ্যে জীবিত ব্যক্তিকে মৃত প্রমাণ। আর 108 হলো 7 বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে জীবিত প্রমাণ। 107 হলো যে 30 বছরের মধ্যে জীবিত এই ব্যক্তিটাকে মৃত প্রমাণ করা। যে ব্যক্তি বলবে, দাবি করবে যে এই লোক তো মৃত, তারে 30 বছর ধরে দেখি না, ঠিক আছে? হ্যাঁ, এখন মনে করেন যে আপনার ত্রিনা আপু বলতেছে, ত্রিনা নামক যে মানুষটা আছে 10 বছর আগে জীবিত ছিল। রায়হান ভাই কি বলতেছে? রায়হান ভাই যদি বলে যে ত্রিনা আপু মৃত, তাহলে এই প্রমাণটা কাকে করতে হবে বলেন তো দেখি? রায়হান ভাই বলল ত্রিনা আপু মৃত, তাহলে প্রমাণটা রায়হান ভাইকে করতে হবে। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, এইটা হলো 107 নাম্বার সেকশনে বলা আছে। এখন এখন এই জিনিসটা, সে জীবিত ছিল, ত্রিনা আপুকে সে 10 বছর আগে জীবিত ছিল, 30 বছর আগে জীবিত ছিল। হ্যাঁ, এখন যদি রায়হান ভাই বলে যে না ত্রিনা আপু মৃত, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে সে মৃত। কি প্রুফ আছে?
আরেকজন হলো 7 বছর ধরে সে নিখোঁজ। হ্যাঁ, কে নিখোঁজ? আলমগীর ভাইকে নিখোঁজ করে দিলাম। এখন মনে করেন যে যে দাবি করতেছে, কে দাবি করতেছে? মনে করেন যে শামীমা আপু। শামীমা আপু কি দাবি করতেছে? শামীমা আপু দাবি করতেছে না, মিস্টার আলমগীর সাহেব তো জীবিত। আরে জীবিত, এই ক্ষেত্রে কি হবে? এখন আলমগীর ভাই 7 বছর ধরে নিখোঁজ। এখন আপনার এখানে শামীমা আপু বলতেছে যে আলমগীর ভাই জীবিত। তাহলে এখানে প্রমাণ করতে হবে কাকে? শারমিন আপুকে প্রমাণ, সরি, শামীমা আপুকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটাই হলো আপনার এখানে মূল কথা। তারপরে দেখেন আপনার সেকশন 109 যেটা আছে, সেখানে হলো যে কোনো একটা সম্পর্ক, যে ব্যক্তি সম্পর্ক অস্বীকার করবে যে তার সঙ্গে আমার সম্পর্ক নাই, কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? এটা নর্মালি যে কোনো চুক্তির ক্ষেত্রে হইতে পারে, ব্যবসার ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, এখন ব্যবসাটা কার কার মধ্যে করাবো? মাজেদা আপু এবং জয়চন্দ্র ভাই। ঠিক আছে, মাজেদা আপু এবং জয়চন্দ্র ভাই কি হয়েছে? একটা ব্যবসার মনে করেন অংশীদার। এখন জয়চন্দ্র ভাই যদি অস্বীকার করে যে না, তার সঙ্গে আমার কোনো অংশীদার নাই, তবে প্রমাণ করতে হবে জয়চন্দ্র ভাইকে। এটার কথা হলো 9 নম্বর সেকশন অনুযায়ী। আর মালিকানা যদি কেউ অস্বীকার করে দখলদারির বিরুদ্ধে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হলো 110 নম্বর সেকশন অনুযায়ী। যেমন সম্পত্তি দখল যার আছে, হ্যাঁ, দখল যার আছে, দখলটা কার আছে? দখলটা মনে করেন ফারহানা আপুর আছে। তবে মালিক বলে তাকে কি করা হবে? অনুমান করা হয়। যে ব্যক্তি মালিকানা অস্বীকার করে, হ্যাঁ, যে ব্যক্তি, এখন আপনার মাজেদা আপু এই মালিকানাটা অস্বীকার করতেছে, তাহলে এই যে অস্বীকার করলো, তাকে প্রমাণ করতে হবে। প্রমাণের দায়িত্বটা তার উপরে, যে অস্বীকার করবে। বিশ্বাসের সম্পর্ক, যেমন মনে করেন যে আইনজীবী এবং মক্কেলের ভিতরে বিশ্বাসের সম্পর্ক, ডাক্তার এবং রোগীর ক্ষেত্রে বিশ্বাসের সম্পর্ক। ঠিক আছে, এই যে তাদের ভিতরে এই বিশ্বাসের ক্ষেত্রে কেউ যদি প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন, যে উনি আমার উপরে প্রভাব বিস্তার করছেন, এটা কে বলল? এটা মনে করেন যে ফারহানা আপু মাজেদা আপুর এগেনস্টে বলল যে উনি ডাক্তার হিসেবে রুগীর উপরে প্রভাব বিস্তার করছেন। সেই ক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে, ফারহানা আপুকে প্রমাণ করতে হবে যে বিশ্বাসের যে সম্পর্ক সেটা নাই। আর 112 নম্বর যে সেকশনটা আছে সেটা আমরা সবাই জানি, সেটা হলো যে সন্তানের বৈধতা। এখন মনে করেন বিবাহ বলবৎ থাকাকালে অথবা বিবাহ বিচ্ছেদ হইছে, হ্যাঁ, বিচ্ছেদের 180 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সময়ে যদি মা যদি অবিবাহিত থাকে, অন্য জায়গায় বিবাহ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই সন্তানটা বৈধ বলে গণ্য হবে। যদি প্রমাণ করা যায় যে তাদের মধ্যে যোগাযোগের সুযোগ ছিল না, এটাও যদি প্রমাণ করা যায়, ব্যতিক্রম থাকলেও তারপরে দেওয়া কি হবে? এই বাচ্চা যে তার, এতে কোনো না করার কোনো সুযোগ নাই। এইটা হলো 112 নম্বর সেকশন। এই হলো আপনার বার্ডেন অফ প্রুফ। 101 থেকে 112 ধারায় উল্লেখিত রয়েছে। বইলা যে শেষ করে দিল, আপনারা এটা পড়লেন, এটা আরেকটা ব্রড কোশ্চেন সাক্ষ্য আইনের 20 মার্কসের। হ্যাঁ, এই দেখেন সাক্ষ্য আইনটা দেওয়ানির সঙ্গে রিলেটেড, ফৌজদারির সঙ্গে রিলেটেড। দ্যাট মিনস কি, দেওয়ানির যে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, তারপরে মনে করেন যে আপনার তামাদি আইন আছে, আর দেওয়ানি কার্যবিধি, তিনটা। আর এইদিকে হলো দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধি। বাট সাক্ষ্য আইনটা কি? এই পাশের জন্য, ওই পাশের জন্য। যেমন সাক্ষ্য আইন যখন পড়াবো তখন দেখবেন যে চরিত্র পড়াবো। চরিত্র আছে হলো 52 থেকে আপনার 55 নম্বর সেকশন পর্যন্ত। দেখবেন যে 2টা সেকশন হলো দেওয়ানির, 2টা হলো ফৌজদারির। খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, যে কোন ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হবে। একজন মানুষ খারাপ, বেশ্যা, প্রস্টিটিউট, বাট তার যে আইনি অধিকার, পাওয়ার অধিকার আছে, সেই ক্ষেত্রে যে চরিত্র প্রাসঙ্গিক হবে না। খুবই ইন্টারেস্টিং। কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? ধর্ষণ মামলার ক্ষেত্রে। এগুলো খুবই ইন্টারেস্টিং। একটা জিনিস বলতে খেয়াল নাই, ঠিক আছে, সেটা হলো যে এই যে প্রমাণটা 180 দিনের ভিতরে, 280 দিনের ভিতরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই ধরে নেওয়া হবে সেই বাচ্চা তার। কিন্তু বর্তমানে
আপনার সাক্ষ্য আইনের একটা অ্যামেন্ডমেন্ট আসছে, সেখানে বলা আছে এটা আর এখন কনক্লুসিভ প্রুফ মানে চূড়ান্ত প্রমাণ হইলেও আদালত এখানে যুক্তি খণ্ডন করতে পারবে না, এটা বলা হইলেও বর্তমানে একটা প্রভিশন আসছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টের মাধ্যমে এটা খণ্ডনযোগ্য, অন্যথায় এটা অখণ্ডনযোগ্য ছিল। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, বস্তু যদি পায়রা থাকেন তাহলে আজকে এইটুকু, ঠিক আছে? আপনারা চুরি, দস্যুতা এবং ডাকাতি, হ্যাঁ, আর বেআইনি সমাবেশ এরপরে 2টা কোশ্চেন সহ পড়া থাকবে, ঠিক আছে? কারণ চুরি, দস্যুতা, ডাকাতি অলরেডি আলোচনা করে ফেলছি, পড়লেই পারবেন। আর আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বিভিন্ন কোশ্চেন করবেন। আমি চাই আপনারা প্রতিদিন অন্তত 5টা কোশ্চেন হলেও আপনারা করেন, যে ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা কি, অথবা এইটা ভাইয়া কি হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আলমগীর ভাই বুঝতে পারছেন তো নাকি? ত্রিনা আপু? জি ভাইয়া, আমি তো একটু লেটে জয়েন করছি, তারপর যতটুকু শুনেছি বুঝতে পেরেছি। আচ্ছা, ফারহানা আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, মাজেদা আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, রুনি আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ফারজানা আপু? রায়হান ভাই? ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। ফারজানা আপু আনমিউট করছিলেন, আমি দেখে বলছি, বলেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। শামিমা আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস পড়াটা রুনি আপু দিয়ে দিবেন, হ্যাঁ, একদম বেআইনি সমাবেশ এবং চুরি, ডাকাতি, দস্যুতা সহ। আর এই রিলেটেড এই 4-5টা কোশ্চেন রিলেটেড কোশ্চেনগুলো আমাকে করতে থাকবেন, আমি সবার কাছ থেকে অন্তত একটা কোশ্চেন হলেও আশা করি, ঠিক আছে? ভাইয়া, যা পড়িয়েছেন ওখান থেকে বেআইনি সমাবেশ পর্যন্ত। হ্যাঁ। ওকে, টুডে আপ টু দিস, তাহলে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।